এইচএসসি পরীক্ষা 2025-এর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা টোটাল 350টি এমসিকিউ করব, যা বিগত সালে 2016 সাল থেকে শুরু করে 2024 সালের মধ্যে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো এসেছে, যে প্রশ্নগুলো প্রতি বছরে রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে তুমি খুব অনায়াসে 20 থেকে 22টা প্রশ্ন প্লাস কমন তুমি পাবা, এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তো যেহেতু তোমাদের কাছে সামনে পরীক্ষা, একান্তই তোমাদের কাছে একবারেই সময় নাই, তো সোজা আমরা ক্লাসে অবতীর্ণ করব। সর্বপ্রথম প্রশ্ন হলো, কোন ধরনের কৃষকরা বর্গা দেয়? কোন ধরনের কৃষকরা বর্গা দেয়? উত্তর হবে ধনী। ধনী কৃষকরা সবসময় কি দেয়? বর্গা দেয়। নিরক্ষতার কারণে কি ঘটে? নিরক্ষতার কারণে কি ঘটে? নিরক্ষতার কারণে কর্মসংস্থান সংকুচিত হয়। নিরক্ষতার কারণে কি ঘটে? কর্মসংস্থান সংকুচিত হয়। উদ্দীপকটি পড়ে 3 নং প্রশ্নের উত্তর দাও। ক এর মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা শঙ্কিত। ক এর মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা শঙ্কিত। সে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে দিন দিন নিষিদ্ধ বস্তুতে আসক্ত হয়ে পড়েছে। উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে মাদকাসক্তিতে মানুষ আশঙ্কিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ মাদক দ্রব্য গ্রহণ করছে। তো সেক্ষেত্রে উত্তর হবে হলো মাদকাসক্তি। উত্তর হবে কি? মাদকাসক্তি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো পরিবেশ শরণার্থী সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো পরিবেশ শরণার্থী সৃষ্টি, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। কোনটি সামাজিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্টি সমস্যা? কোনটি সামাজিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্টি সমস্যা? সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো যৌন প্রেরণ, যৌন নিপীড়ন, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যদি দেখো, উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। শরীফা একটি সংস্থা থেকে কিছু টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। সংস্থাটি গত 15 বছরে গ্রামে এমন অনেক মহিলাকে ঋণ দিয়ে স্বাবলম্বী করেছে। এক সময়ে পিছিয়ে পড়া গ্রামটি আজ শিক্ষায়, কৃষিতে এগিয়ে গেছে। উদ্দীপকের বর্ণনায় কোন ধারণাটি লক্ষ্য করা যায়? উদ্দীপকের বর্ণনায় কোন ধরনের ধারণাটি লক্ষ্য করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে হলো সামাজিক উন্নয়ন। উত্তর হবে সামাজিক উন্নয়ন। উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা কিরূপ? উদ্দীপকের বর্ণিত সংস্থাটির ভূমিকা কিরূপ? সেক্ষেত্রে উত্তর হবে নারীর ক্ষমতায়নে সহায়ক। নারীর ক্ষমতায়নে সহায়ক। গ্রামীণ ব্যাংক কি? গ্রামীণ ব্যাংক কি? গ্রামীণ ব্যাংক হলো বেসরকারি সংস্থা। গ্রামীণ ব্যাংক হলো একটি বেসরকারি সংস্থা। বিআরএসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বিআরএসি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1972 সালে। V8 কি? V8 কি? সেক্ষেত্রে উত্তর হবে একটি কর্মসূচি। V8 হলো একটি কর্মসূচি। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? সেক্ষেত্রে উত্তর হবে কৌটিল্য। উত্তর হবে কৌটিল্য। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে এ কে নাজমুল করিম। এ কে নাজমুল করিম হলো বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। দেন পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, সমাজবিজ্ঞানের পাঠের মাধ্যমে, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে, তো সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কি কি হবে? ফার্স্টের কথা যদি বলি, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি করা যায়, সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা যায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়। উত্তর হবে 3টাই সঠিক। উদ্দীপকটি পড়ে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। আক্তার তার পাঠ্য বইয়ের এমন একটি সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করেছে যা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত প্রাচীন। এই সভ্যতায় ছোট বড় রাস্তায় সড়ক বাতি, পরিকল্পিত সুয়ারেজ
ব্যবস্থা, একতলা দোতলা বাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, উদ্দীপকে কোন সভ্যতার কথা বলা হয়েছে? এটা মোটামুটি কিন্তু একটি আধুনিক সভ্যতা, আমরা যদি খেয়াল করি বিষয়টা। তো এই যে দোতলা বাড়ি, একতলা দোতলা বাড়ি, এটা কিন্তু কোথায় সৃষ্টি হয়েছিল? সিন্ধু সভ্যতাতে। তার মানে এখানে অ্যাকচুয়ালি উদ্দীপকে যে সভ্যতার কথা বলা হয়েছে সেটা হলো সিন্ধু সভ্যতা। কোন কথাটা? সিন্ধু সভ্যতার বিষয়ে এখানে কথা বলা হয়েছে। এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কি? সিন্ধু সভ্যতার প্রথম বৈশিষ্ট্য হলো নগর ভিত্তিক এইটা, ঠিক আছে, এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিতি। তো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কিন্তু 1 ও 2। দেন লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? উত্তর হবে তাম্র ও ব্রোঞ্জ যুগে। লিখিত ভাষার আবিষ্কার হয় তাম্র ও ব্রোঞ্জ যুগে। সম্পুর বিহার কোন প্রত্নতান্ত্রিক স্থানের নিদর্শন? সম্পুর বিহার কোন প্রত্নতান্ত্রিক স্থানের নিদর্শন? সেক্ষেত্রে উত্তর হবে হলো পাহাড়পুর। উত্তর হবে পাহাড়পুর। প্রত্নতত্ত্বের কল্যাণে, প্রত্নতত্ত্বের কল্যাণে, তো প্রত্নতত্ত্বের কল্যাণে কি হবে? তো সেক্ষেত্রে 1 হবে সমাজ বিবর্ধনের ধারণা পাওয়া যায়, ধর্মীয় অনুভূতির পরিচয় জানা যায়, অর্থনৈতিক কার্যাবলীর ধারণা মেলে। উত্তর হবে 3টাই সঠিক। উদ্দীপকটি পড়ে 14 নং প্রশ্নের উত্তর দাও। সানু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিয়ের পর পুরুষরা কনের মা বাবার বাড়িতে চলে যায়, আবার জমি জমার মালিকানাও নারীরা উপভোগ করে। অ্যাকচুয়ালি এই ধরনের যেই সমাজগুলো রয়েছে সেটাকে আমরা গারো সমাজ বলে থাকি। গারো সমাজগুলো অ্যাকচুয়ালি মা ভিত্তিক হয়ে থাকে বা মাতৃভিত্তিক হয়ে থাকে, কেননা বাকিগুলো ক্ষেত্রে কিন্তু পিতৃতান্ত্রিকভাবে বা পিতৃতান্ত্রিক পরিবার গঠন হয়, কিন্তু গারো সমাজে তার উল্টো হয়ে থাকে। সেক্ষেত্রে উদ্দীপকের বর্ণনায় কোন নিগোষ্ঠীর সাথে মিল খুঁজে পাওয়া যায়? সেটা উত্তর হবে গারো, কেননা গারো সমাজেই কিন্তু এই ধরনের যে মালিকানা, নারীরা সবকিছু অধিকার পাচ্ছে, নারীরা সব জিনিসপত্র জমিদার মা পাচ্ছে। তো এটা হলো, আর সব একটা পরিবারের মূল দায়িত্ব হলো নারীদের। এটা হলো কোনটাই? গারো পাহাড়ের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। কোনটি মণিপুরীদের ভাষা? কোনটি মণিপুরীদের ভাষা? উত্তর হবে মেত্তে। মেত্তে হলো তোমার কি? মণিপুরীদের ভাষা। উদ্দীপকটি পড়ে 2122 নং প্রশ্ন উত্তর দাও। ক অঞ্চলটি খ অঞ্চলের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ। শাসকরা ক অঞ্চলের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়, মানে হলো ভাষা আন্দোলন। এখানে এতে মানুষ বিদ্রোহ করে এবং আন্দোলনের পরবর্তীতে ক অঞ্চলের স্বাধীনতার পথ প্রশস্ত হয়। মানে এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে, বা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যে বিষয়টা সেটা এখানে উল্লেখ আছে। উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? সেক্ষেত্রে উত্তর হবে হলো তোমার 52 সালের ভাষা আন্দোলন। উত্তর হবে কি? 52 সালের ভাষা আন্দোলন। উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের, মানে 52 সালের ভাষা আন্দোলনে বাংলাদেশের কি হয়েছিল? সেক্ষেত্রে প্রথমত কথা বলে অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়, মানুষের শোষণ নিপূরণের কথা ফুটে উঠেছে। উত্তর হবে 1 ও 2। কোনটি 70-এর নির্বাচনের গুরুত্ব? কোনটি 70-এর নির্বাচনের গুরুত্ব? সেক্ষেত্রে উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। আইয়ুব খানের পতন ঘটে কখন? আইয়ুব খানের পতন ঘটে কখন? উত্তর হবে 1969 সালে। আইয়ুব খানের পতন ঘটে হলো 1969 সালে। 6 দফা কে উত্থাপন করেন? 6 দফা কে উত্থাপন করেন? 6 দফা উত্থাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা উত্থাপন করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্দীপকটি পড়ে 2627 নং প্রশ্ন উত্তর দাও। শফি মিয়ার নিজের কোনো জমি নেই, তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন, তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে। গ্রামে এসে লোকজনদের সংগঠন গঠিত করে তাদের অবস্থার উন্নয়নের নেতৃত্ব দিতে চায়। উদ্দীপকে শফি মিয়া কি ধরনের কৃষক? উদ্দীপকে শফি মিয়া কি ধরনের কৃষক? উত্তর হবে দিনমজুর। তিনি হলো কি? দিনমজুর। উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? তো উদ্দীপকের আলোকে এখানে যে বর্ণনা রয়েছে তার মধ্যে প্রথমটাই সঠিক। শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাব। শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাব। গ্রামীণ ও শহরে সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি? গ্রামীণ ও শহরে
সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে পেশা। মধ্যবিত্ত শ্রেণী কারা? মধ্যবিত্ত শ্রেণী কারা? উত্তর হবে অধ্যাপক। এখানে অধ্যাপক হলো মধ্যবিত্ত শ্রেণীর লোক। যৌথ পরিবারের ভাঙ্গনের কারণ হচ্ছে, যৌথ পরিবার ভাঙ্গনের কারণ হচ্ছে এক, কলকারখানার অগ্রগতি, আর তারপর হলো শিক্ষার সম্প্রসারণ। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে আদাম কি? আদাম কি? তো যারা যারা প্রশ্নের উত্তরটি দিতে পারবে তারা অতি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা আর রিপ্লে দিয়ে দেবা, ঠিক আছে? তো এখানে তোমাদের সবাইকে একটা দেওয়া থাকবে, আমরা প্রথম দুজনের নাম নেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হলো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করনি তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে, যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশনে অনেকটাই কাজে লাগবে চ্যানেলটি তোমাদের, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, আদাম কি? সেক্ষেত্রে প্রশ্ন হলো আদাম হলো পাড়া। আদাম হলো কি? একটা পাড়া। মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সেক্ষেত্রে উত্তর হবে সিলেটে বসবাস করে। কোথায় বসবাস করে? সিলেটে তারা বসবাস করে। সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক? সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক? সেক্ষেত্রে উত্তর হবে এদের কোনো বর্ণমালা বা লিপি নেই। সাঁওতালদের কোনো বর্ণমালা বা লিপি নেই। নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? উত্তর হবে এদের সংস্কৃতি ভিন্ন। এদের সংস্কৃতি ভিন্ন। সংসারেক বলতে বোঝায়, সংসারেক বলতে বোঝায়। তো সংসারেক বলতে কি বোঝায়? এক, ঐতিহ্যবাহী ধর্ম, বিশেষ ধর্মীয় বিশ্বাস। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। এরপর বলছে উদ্দীপকটি পড়ে 6-7 নং প্রশ্নের উত্তর দাও। রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপনের পর্যবেক্ষণ করে। সেখানকার সার্কেল প্রধান রাজার সাথে সে দেখা করে, কিছু তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে রুমি তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে। প্রশ্ন হলো উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? উদ্দীপকের কোন নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে চাকমা। উত্তর হবে কি? চাকমা। রুমির কর্মকাণ্ড সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে? রুমির কর্মকাণ্ড সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে? সেক্ষেত্রে উত্তর হবে নৃগোষ্ঠীদের সামাজিক জীবন জানা। নৃগোষ্ঠীদের সামাজিক জীবন জানা। সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে? সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে? উত্তর হবে মাঝি। সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি। উদ্দীপকটি পড়ে 9-10 নং প্রশ্ন উত্তর দাও। আমরা যদি এখানে দেখি, ঘটনা 1 বলছে ভাষার দাবিতে সংগ্রাম, ঘটনা 2 হলো নির্বাচন, 3 বলা হয়েছে 6টি দাবি সম্মিলিত কর্মসূচি, তারপর তীব্র গণ আন্দোলন, নির্বাচন, তারপর হলো মুক্তিযুদ্ধ। এখানে বলা হয়েছে উদ্দীপকের ঘটনাসমূহ কি নির্দেশ করে? উদ্দীপকের ঘটনাসমূহ কি নির্দেশ করে? তো এই যে ঘটনাগুলো আছে এগুলো আসলে বাঙালিদের নিয়ে, বাঙালিদের জীবনের যেই জাতীয়তাবাদী যে বিষয়গুলো আছে সেগুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে তারা ভাষা আন্দোলন করছে, দেন নির্বাচন করেছে, তারপর 6 দফা কর্মসূচি করেছে, তীব্র গণ আন্দোলন করে আবার নির্বাচন করেছে। 1954 সালে একবার করলো, একবার তোমার কি 1970 করলো একবার নির্বাচন, তার পরবর্তী কি মুক্তিযুদ্ধ সংগঠিত হলো 1971 সালে। তারা এখানে পুরো বাঙালিদের জাতীয়তাবাদের পুরো বিকাশটা এখানে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই উত্তরটা হলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। তারপরে ঘটনা 1 থেকে ঘটনা 6 এর আলোকে কোনটি সঠিক? ঘটনা 1 থেকে 6 পর্যন্ত মানে এখানে সবগুলাই বাঙালি জাতীয়তাবাদের বিকাশী পুরো জিনিসটাই এখানে উল্লেখ রয়েছে। তো এই বিষয়টার সাথে এই হলো ঘটনা 2 হলো মহান মুক্তিযুদ্ধের প্রেরণা দেন। ঘটনা 2 কোনটা? ঘটনা 2 হলো নির্বাচন। এটা হলো কি মহান মুক্তিযোদ্ধার কি কয় প্রেরণা দেন, ঠিক আছে? তো এটা সঠিক। তার পরবর্তী চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। তো আমরা 10 নম্বর প্রশ্নের উত্তর বলেছিল এল নাম্বারটা, ঠিক আছে? 10 নম্বর প্রশ্নের উত্তর এল। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন হলো তোমার 6 দফা আমাদের বাঁচা মরার দাবি উক্তিটি কার? 6 দফা আমাদের বাঁচা মরার দাবি উক্তিটি কার? সেক্ষেত্রে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। উক্তিটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? উত্তর হবে স্বায়ত্তশাসন মেনে না চলা। স্বায়ত্তশাসন মেনে না চলা। 1970 সালের সাধারণ নির্বাচন কত তারিখে
অনুষ্ঠিত হয়? 1970 সালের সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 7 ডিসেম্বর। কত তারিখে? 7 ডিসেম্বর এটা অনুষ্ঠিত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রে ছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ক্ষেত্র ছিল। তো বৈষম্য ক্ষেত্র কি ছিল? এক, প্রদেশিক ব্যয় এবং শিল্পায়ন। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। বিজু কি? বিজু কি? বিজু হলো চাকমাদের উৎসব। বিজু হলো চাকমাদের একটি উৎসবের নাম হলো বিজু। গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন? গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন? সেক্ষেত্রে উত্তর হবে ঐতিহ্যবাহী রীতিনীতিকে গ্রামবাসী অভ্যস্ত। ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত বলে গ্রামীণ সমাজকে সনাতন বলা হয়। উদ্দীপকটি পড়ে 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। ক অঞ্চলের অধিকাংশ লোক জমি চাষাবাদ করে। কয়েক পুরুষ ধরে কি হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে এক বাড়িতে বসবাস করে। তারা কঠোরভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলে। বর্তমানে এই ক অঞ্চলের মানুষ খ অঞ্চলের কলকারখানায় কাজ করার উদ্দেশ্যে সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেছে। প্রশ্ন হলো উদ্দীপকে ক অঞ্চলে কোন বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায়? এখানে আসলে ক অঞ্চলের লোক হলো গ্রামীণ লোক বা গ্রামের মানুষগুলো, আর খ অঞ্চল হলো শহরের মানুষগুলো। তো এখানে ক অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা হলো তাদের বৈশিষ্ট্যগুলো কি? তো ক অঞ্চলে হলো গ্রামের লোক, আর গ্রামের লোকরা সবসময় যৌথ এবং বর্ধিত পরিবারে প্রথায় তারা বসবাস করে। উদ্দীপকের পরিস্থিতিতে কি ঘটতে পারে? উদ্দীপকের পরিস্থিতিতে কি ঘটতে পারে? সেক্ষেত্রে ঘটতে পারে খ অঞ্চলে পেশাগত বৈচিত্র্য দেখা দিবে। কেননা শহরে বা ঢাকা শহরের কথাই যদি বলি, শহরে তার কিন্তু পেশার কিন্তু ভিন্নতার অভাব নেই, ঠিক আছে? তো ভিন্ন ধরনের পেশা এখানে থাকবে খুব স্বাভাবিকভাবেই। শহরে কি ধরনের পরিবার বেশি দেখা যায়? শহরে কোন ধরনের পরিবার সবচেয়ে বেশি দেয়? তুমি যদি শহরে দেখো, শহরে কিন্তু যৌথ পরিবার দেখা যায় না বললেই চলে। তো শহরে সবসময় দেখা যায় হলো একক পরিবার। শহরে কোন ধরনের পরিবার দেখা যায়? একক পরিবার। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? উত্তর হবে জনসংখ্যার দিক। জনসংখ্যা দিক। উদ্দীপকটি পড়ে 21 নং প্রশ্নের উত্তর দাও। উচ্চশিক্ষিত ক কে তার পিতামাতা লক্ষ্য করে যে সে বেশ কিছুদিন যাবৎ উদাসীন ও অস্বাভাবিক আচার আচরণ করে। ইদানিং তাকে পাড়ার কিছু বখাটে ছেলের সাথে মেলামেশা করতে দেখা যায়। মা বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা পয়সা নেয়। তার মা লক্ষ্য করে যে ক এর শারীরিক ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে মাদকাসক্তি সম্পর্কিত একটা বিষয় কিন্তু রয়েছে, যে এখানে কিশোরের যে মাদক আসক্ত হয়ে থাকে সেই বিষয়টা সে উল্লেখ রয়েছে। উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করেছে? এটা হবে কি? মাদকাসক্তি। উত্তর হবে কি? মাদকাসক্তি। সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক? সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হবে স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক। স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক। কেননা সামাজিক সমস্যা বলতে তোমার এখানে মাদকাসক্তি যেটা আছে সেটার বিষয় হলো স্বাভাবিক উন্নয়ন এখানে কিন্তু সমস্যার সৃষ্টি করে, তো প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি। উদ্দীপকটি পড়ে 23 নং প্রশ্ন উত্তর দাও। অঞ্চলটিতে ইদানিং বন্যা, খরা, নদী ভাঙ্গন, ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। মানুষ তাদের কৃষি পেশা ত্যাগ করছে। উৎপাদনের হ্রাস পাচ্ছে এবং দরিদ্রতা বৃদ্ধি পাওয়ার শিক্ষাও ব্যাহত হচ্ছে। উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যা সমূহের মূল কারণ কোনটি? তো এখানে অ্যাকচুয়ালি যে মেন কারণটা আছে, কি কারণে মানুষ এই ধরনের আছে, সেটা হলো জলবায়ুর পরিবর্তন। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে। শব্দ দূষণের প্রভাব কোনটি? শব্দ দূষণের প্রভাব কোনটি? উত্তর হবে শব্দ দূষণের প্রভাব হলো বর্ধিতা, ঠিক আছে? বধিরতা। তো শব্দ দূষণের প্রভাব কি? বধিরতা। জাতিসংঘ সার্ধকের নির্দেশনা হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে? জাতিসংঘ বাধ্যতাকের নির্দেশক হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে? উত্তর হবে 60+। উত্তর হবে 60+। কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? উত্তর হবে 1957 থেকে 1958 শিক্ষাবর্ষে। 1957 থেকে 1958 শিক্ষাবর্ষে। বাংলাদেশের সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গ উক্তিটি কার? বাংলাদেশ সামাজিক বিজ্ঞানীদের স্বর্গ উক্তিটি
কার? সেক্ষেত্রে উত্তর হবে লেভি স্ট্রস। লেভি স্ট্রসের হলো এই উক্তিটি কিন্তু রয়েছে, এই বিখ্যাত উক্তিটি। আর পরবর্তী আমরা প্রশ্ন খেয়াল করলে এখানে দেখব সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায় অপরাধ প্রবণতার কারণ, বিচ্যুতির প্রকৃতি, সমাজের মূল উদ্দেশ্য। উত্তর হবে তিনটাই সঠিক। উদ্দীপকটি পড়ে 29-30 নং প্রশ্ন উত্তর দাও। দেশ বিভাগের পূর্বে বাংলাদেশের প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সমাজবিজ্ঞানের চর্চার পথ সুগমন হয়। তারপর অনেক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থায় নাড়া দেয়, সৃষ্টি হয় নানান সমস্যার। এই বিষয়টি এইসব সমস্যা সমাধানের চেষ্টা করে। আচ্ছা, বিষয় হলো উদ্দীপকে কোন ঘটনাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে দেখো একটা সমস্যা সৃষ্টি করছে, সাংস্কৃতিক সমস্যা সৃষ্টি করছে। তো এই ঘটনাগুলো আসলে কোন ঘটনাকে নির্দেশ করে? সেক্ষেত্রে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এই সমস্যাগুলো সৃষ্টি হয়। উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর সাথে বলা যায় যে এটা কি এক সমাজ পরিবর্তনশীল এবং সামাজিক সমস্যা সমাধানের সম্ভব। উত্তর হবে 1-3। উত্তর হবে 1-3। দেন পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, বলেছে গুপ্ত যুগের রচনা কোনটি? গুপ্ত যুগের রচনা কোনটি? তোমরা যারা যারা জানো অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে বলো গুপ্ত যুগের রচনা কোনটি। ঠিক আছে, তো এবার আসবো আমরা মেনলি, তোমরা যারা উত্তর দিয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি দেখো তোমরা তোমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা, একটু মিলিয়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন ছিল হলো গুপ্ত যুগের রচনা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে কামসূত্র। উত্তর হবে কামসূত্র। ভারতরত্ন গ্রন্থের রচিতা কে? ভারত রত্ন গ্রন্থের রচিতা কে? সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো আব্দুল ফজল। উত্তর হবে কি, সরি আব্দুল, এখানে ফজল হবে না, একটু মিস্টেক হয়ে গেছে। উত্তর হবে হলো আল বেরুনি উত্তরটা হবে। সঠিক উত্তর হলো আল বেরুনি। এখানে বাই মিস্টেক, আবার একটু মিস্টেক। ঠিক আছে, উত্তরটা হবে কি আল বেরুনি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আসে দ্য ইম্পেরিয়াল গ্যাজেটিয়ার গ্রন্থের লেখককে? দ্য ইম্পেরিয়াল গ্যাজেটিয়ার গ্রন্থের লেখককে? সেক্ষেত্রে উত্তর হবে উইলিয়াম হান্টার। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ? সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ? উত্তর হবে ক্রোমাগনন। উত্তর হবে ক্রোমাগনন। সভ্যতার পথে মানুষের যাত্রার ইতিহাস কি বিশ্লেষণ করলে জানা যায়? সভ্যতার পথে মানুষের যাত্রার ইতিহাস কি বিশ্লেষণ করলে জানা যায়? উত্তর হবে প্রত্নতান্ত্রিক নিদর্শন। উত্তর হবে প্রত্নতান্ত্রিক নিদর্শন। শালবন বিহার কোন প্রত্নতান্ত্রিক স্থানের নিদর্শন? শালবন বিহার কোন প্রত্নতান্ত্রিক স্থানের নিদর্শন? সেক্ষেত্রে উত্তর হবে হলো ময়নামতি। উত্তর হবে ময়নামতি। পাঙ্গন নৃগোষ্ঠীর সদস্যরা কোথায় বসবাস করেন? পাঙ্গন নৃগোষ্ঠীর সদস্যরা কোথায় বসবাস করেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো মৌলভীবাজার। তারা কোথায় বসবাস করে? তারা বসবাস করে হলো মৌলভীবাজার। গারোদের নিজস্ব ভাষার নাম কি? গারোদের নিজস্ব ভাষার নাম হলো আচিক। গারোদের নিজস্ব ভাষার নাম কি? গারোদের নিজস্ব ভাষার নাম হলো আচিক। গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হলো সংসারেক। গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হলো সংসারেক। এথনিক গ্রুপ হলো এথনিক গ্রুপ কি? এথনিক গ্রুপ হলো বৃহৎ সমাজের খণ্ডিত অংশ, আলাদা সংস্কৃতি নিজেদের আলাদা মনে করা জনগোষ্ঠী। উত্তর হবে 3টাই সঠিক। তৎকালীন পাকিস্তানের সরকার কত ভাগ লোকের মাতৃভাষা ছিল বাংলা? তৎকালীন পাকিস্তানের শতকরা কত ভাগ লোকেরা মাতৃভাষা ছিল বাংলা? সেক্ষেত্রে উত্তর হবে 55 ভাগ। কত ভাগ? 55 ভাগ লোকের ছিল মাতৃভাষা ছিল বাংলা। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে তমুদ্দিন মজলিস গঠন করা হয় কার নেতৃত্বে? তমুদ্দিন মজলিস গঠন করা হয় কার নেতৃত্বে? সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে। অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে। গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন? গ্রামীণ সমাজকে
সনাতন বলা হয় কেন? সেক্ষেত্রে উত্তর হবে ঐতিহ্যবাহী রীতিনীতিকে গ্রামবাসী অভ্যস্ত। ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত। যে সমাজে প্রবল সংহতি বোধ বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? যে সমাজে প্রবল সংহতি বোধ বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে আদিম সমাজ। তাকে বলা হয় কি? আদিম সমাজ। বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকার কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা হয়? বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকায় কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে মিনিমাম 5000। মিনিমাম কত? 5000 জনগণ থাকলে তাকে নগর বলা হয়। সাধারণভাবে গ্রাম বলতে যা বোঝানো হয়েছে তা হলো, সাধারণভাবে গ্রাম বলতে যা বোঝানো হয়ে থাকে, তো গ্রাম বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে মানুষের স্থায়ীভাবে বসবাস, কৃষিভিত্তিক জীবিকা নির্বাহ করা। উত্তর হবে 2 ও 3। দ্বিজাতি তত্ত্বের মূল কথা কোনটি? দ্বিজাতি তত্ত্বের মূল কথা কোনটি? তো দ্বিজাতি তত্ত্বের মূল কথা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। দ্বিজাতি তত্ত্বের মূল কথা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 1948 থেকে 1952 পর্যন্ত কতজন রাষ্ট্রনায়ক উর্দুতে রাষ্ট্রভাষা ঘোষণা দেন? আবার বলছি, প্রশ্নটা উঠিয়ে নিব উপরের দিকে। 1948 থেকে 1952 পর্যন্ত কতজন রাষ্ট্রনায়ক উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেন? সেক্ষেত্রে উত্তর হবে 3 জন। কতজন? 3 জন। কত সালে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়? কত সালে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কি প্রস্তাব গৃহীত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1947 সালের 27 নভেম্বর মাসে। ঠিক আছে। 6 দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো, 6 দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো, সেক্ষেত্রে 1 সামরিক বাহিনী গঠন, সংসদীয় পদ্ধতির সরকার। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। আর পরবর্তী প্রশ্ন বলছে, অতীতে এদেশের গ্রামীণ সমাজ ছিল। অতীতে এদেশের গ্রামীণ সমাজ ছিল। তো অতীতে এদেশের গ্রামীণ সমাজ ছিল কি? প্রাচুর্যপূর্ণ এবং সমৃদ্ধ। মহাজনী দানন ব্যবসা কি? মহাজনী দানন ব্যবসা কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো উচ্চ সুদে ঋণ দেওয়া। মহাজনী দানন ব্যবসা হলো উচ্চ সুদে ঋণ দেওয়া। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? উত্তর হবে জনসংখ্যা অধিক। জনসংখ্যা অধিক। জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সকে নির্দেশ করেছে? জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সকে নির্দেশ করেছে? সেক্ষেত্রে উত্তর হবে 60+। উত্তর হবে 60+। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 1952 সালের জানুয়ারি মাসে কোন নেতা এই ঘোষণা দেন? তাহলে টোটাল 3টা নেতা দিয়েছিল। এখন প্রশ্ন হলো জানুয়ারি মাসে কে দিয়েছিল? তার নাম ছিল খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন এই ঘোষণাটি দিয়েছিলেন। বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি? বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতার প্রধান উৎস কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ভূমির মালিকানা। উত্তর হবে ভূমির মালিকানা। এরপর 27 নম্বর প্রশ্ন যদি কথা বলি, বাংলাদেশের ঋণী দরিদ্রর বৈষম্য পূর্বের তুলনায় ব্যাপক হারে পরিলক্ষিত হচ্ছে কিভাবে? সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্ন উত্তর হবে শিল্পায়নের প্রভাবে। উত্তর হবে শিল্পায়নের প্রভাবে। কোন সময় হাওর অঞ্চলের পরিবেশ বিদ্যালয়ে যাওয়ার জন্য উপযোগী থাকে? কোন সময় হাওর অঞ্চলের পরিবেশ বিদ্যালয়ে যাওয়ার জন্য উপযোগী থাকে? সেক্ষেত্রে উত্তর হবে শীতকালীন সময়। কোন সময়? শীতকালীন সময়। বাংলাদেশে কোন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে? বাংলাদেশে কোন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে? উত্তর হবে প্রাথমিক শিক্ষাকে। বাংলাদেশের জন্য এক ধরনের বড় অপচয় বলতে কোনটিকে বোঝানো হয়? বাংলাদেশের জন্য এক ধরনের বড় অপচয় বলতে কোনটিকে বোঝানো হয়? সেক্ষেত্রে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে মৌসুমী কৃষিজ বেকারত্ব। মৌসুমী কৃষিজ বেকারত্বকে বোঝানো হয়েছে। দেন আমরা যদি আর পরবর্তী প্রশ্নটা দেখে, পরবর্তী প্রশ্ন তোমাকে এখানে বলা হয়েছে দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড
অফ হিন্দু সোসায়োলজি গ্রন্থটি কার লেখা? তো এই গ্রন্থটি মেনলি কার লেখা? তো আমরা যদি এখানে খেয়াল করি, কোথায় গেল, আবার প্রশ্নটা তো ভালো করে দেখে নিবে এবং তোমার যে এক্সাম্পল দেওয়া আছে অবশ্যই নিজেরা উত্তর করার চেষ্টা করবে। সেক্ষেত্রে নিজেরা উত্তর, আরেকটা বিষয় হলো তোমরা নিজেদের মধ্যে গল্প করবে না, ঠিক আছে? সবসময় নিজেরা কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো, যেন অন্তত পরবর্তীতে বিষয়টা তোমার আরো ভালোভাবে মনে থাকে। তো প্রশ্ন ছিল দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসায়োলজি গ্রন্থটি কার লেখা? সেক্ষেত্রে উত্তর হবে বিনয় কুমার সরকার ঘোষ, বিনয় কুমার সরকার ঘোষের লেখা এটা। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো, তো সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সামাজিক প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সামাজিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি জড়িত ছিল? বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি জড়িত ছিল? উত্তর হবে ক্লোদ লেভি স্টচ, ক্লোদ লেভি স্টচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান, উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামে আলাদা একটি বিভাগ চালু হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামে আলাদা একটি বিভাগ চালু হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1970 সালে। কত সালে? 1970 সালে। বাংলাদেশে কয়েকজন সমাজবিজ্ঞানী হলেন? বাংলাদেশে কয়েকজন সমাজবিজ্ঞানী হলেন ডক্টর নাজমুল করিম এবং ডক্টর অনুপম সেন। উত্তর হবে 1 ও 3, উত্তর হবে 1 ও 3। ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত 9 কোনটি? ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত 9 কোনটি? উত্তর হবে বাঙালি, উত্তর হবে বাঙালি। চাকমা সার্কেল প্রধানকে কি বলে? চাকমা সার্কেল প্রধানকে কি বলে? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্ন উত্তর হবে চাকমা সার্কেল প্রধানকে রাজা বলে। কি বলে? রাজা। চাকমা সমাজে আদাম প্রধানকে কি বলা হয়? চাকমা সমাজে আদাম প্রধানকে কি বলা হয়? উত্তর হবে কারবারি। কি বলা হয়? কারবারি বলা হয়। গারোদের স্থানীয় ভাষার নাম কি? গারোদের স্থানীয় ভাষার নাম হলো মান্দি ভাষা। গারোদের স্থানীয় ভাষা হলো মান্দি ভাষা। এর পরবর্তী আসি, উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে একটি জাতি নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করে, তার মানে এরা কারা? গারোরাই তো মান্দি ভাষায় কথা বলে নাকি? এরা সাধারণত সমতলেই বাসিন্দারা। এই জাতিগোষ্ঠীর আদি নিবাস ছিল তিব্বত। প্রশ্ন হলো উদ্দীপকে উল্লিখিত জাতিগোষ্ঠীর নাম কি? উদ্দীপকে উল্লিখিত জাতিগোষ্ঠীর নাম হবে গারো, কারণ গারোরাই হলো তোমাদের কি করে? মান্দি বলে নিজেদের পরিচয় দিয়ে থাকে এবং তাদের আদি নিবাস হলো তিব্বত। আচ্ছা, উক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক জীবন ব্যবস্থা হলো, মানে গারোদের সামাজিক জীবন ব্যবস্থা কেমন? তাদের জীবন ব্যবস্থা কি? মাতৃতান্ত্রিক জীবন ব্যবস্থা তাদের। গারোরা একমাত্র যারা হলো মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবারে তোমার জন্মগ্রহণ করে এবং মাতৃপ্রধানই সেখানে সবকিছু হয়ে থাকে। কন্যা সমুদয় সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে। প্রধান জীবিকা কৃষিকাজ। উত্তর হবে 3টে সঠিক, উত্তর হবে 3টে সঠিক। দেন আমরা চলে 13 নম্বর প্রশ্নে। তো 13 নম্বর প্রশ্ন যদি দেখি, কখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়? কখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়? উত্তর হবে 1948 এর মার্চে। 1948 এর মার্চে। 21শে ফেব্রুয়ারি হলো 21শে ফেব্রুয়ারি হলো জাতীয় শহীদ দিবস, তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উত্তর হবে 1 ও 2, উত্তর হবে 1 ও 2। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা হিসেবে পালন করা, ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। উত্তর হবে 1 ও 2, উত্তর হবে 1 ও 2। কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে? কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের কথা বলে উত্তর হবে বাঙালিদের নিজস্ব চেতনার প্রতি অধিক মনোযোগ থাকায়। এরপরে 17 নম্বর প্রশ্ন আসে, পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনে যোগ দেয় কোন ঐক্যের প্রভাবে? পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনে যোগ দেয়
কোন ঐক্যের প্রভাবে? উত্তর হবে ভাষাগত ঐক্য। উত্তর হবে ভাষাগত ঐক্য। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে যে দিক থেকে ভিন্ন ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে যে দিক থেকে ভিন্ন ছিল, সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নটাকে ভালোভাবে আয়ত্ত করি, তো দিকটা ছিল এক হলো ভাষার দিক থেকে ভিন্ন ছিল এবং সাংস্কৃতিক দিক থেকে ভিন্ন ছিল। উত্তর হবে 2 ও 3। গ্রাম সমাজে ক্ষমতার উৎস হিসাবে কাজ করে, গ্রাম সমাজে ক্ষমতার উৎস হিসাবে কাজ করে কি? উচ্চ বংশ মর্যাদা এবং ব্যবসা বাণিজ্য। উচ্চ বংশ মর্যাদা এবং কি? ব্যবসা বাণিজ্য। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে কি ফুটে ওঠে? ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে কি ফুটে ওঠে? উত্তর হবে অর্থনৈতিক কাঠামো। উত্তর হবে অর্থনৈতিক কাঠামো। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি 21 নম্বরে, বাংলাদেশে শহর সমাজে মর্যাদার প্রধান বিষয় কি? বাংলাদেশে শহর সমাজে মর্যাদার প্রধান বিষয় কি? সেক্ষেত্রে আমরা যদি অ্যান্সারটা দেখি, তো আমাদের উত্তরটা হবে হলো তোমাদের এন নাম্বারটা। কত নাম্বারটা? কোথায়? এন নাম্বারটা, পেশা ও শিক্ষা। পেশা ও শিক্ষা। বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের পরিবারের ধরন মূলত কিরূপ? বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের পরিবারের ধরন মূলত কিরূপ? সেক্ষেত্রে উত্তর হবে পিতৃতান্ত্রিক। উত্তর হবে পিতৃতান্ত্রিক। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি কি স্থাপনের দিক দৃষ্টি দিতে হবে? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিষয়টার উপরে কি দিতে হবে? দিক দিতে হবে। আচ্ছা, যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে, যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে আর্থিক অনটন, নগরায়ন ও শিল্পায়নের প্রভাব। উত্তর হবে 1 ও 2। শিক্ষা বিস্তারের ফলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়। শিক্ষা বিস্তারের ফলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়। তো সেক্ষেত্রে 1, সচেতনতা বৃদ্ধি পাওয়া, স্বাস্থ্য সচেতনতার সৃষ্টি হওয়া। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে শিক্ষার স্তর কতটি? জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে শিক্ষার স্তর কতটি? সেক্ষেত্রে উত্তর হবে 3টি। উদ্দীপকটি পড়ে 27-28 নং প্রশ্ন উত্তর দাও। করিম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নেন। ফলে করিম সহ অনেক শ্রমিক চাকরি হারিয়ে মানবেতের জীবনযাপন করছে। উদ্দীপক অনুরূপ বেকারত্বের ফলে সমাজে, উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে কি কি হবে? আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে, বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। উদ্দীপকের বেকারত্বকে কি বলা হয়? উদ্দীপকের বেকারত্বকে কি বলা হয়? উত্তর হবে আকস্মিক বেকারত্ব। উত্তর হবে আকস্মিক বেকারত্ব। জাতিসংঘ ঘোষিত মাদক প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়? জাতিসংঘ ঘোষিত মাদক প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়? সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে 26 জুন। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত তারিখে? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 1974 সালে। কত সালে? 1974 সালে। দেন এর পরবর্তী প্রশ্নের উত্তরটা তোমরা করতে থাকো এতক্ষণ, ঠিক আছে? তো আমরা প্রশ্ন দেখছি, জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি? জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি? প্রথম দুইটা প্রশ্নের উত্তর হারিয়ে প্লে করো তো তোমরা দেখে, ঠিক আছে? প্রথম দুইটা প্রশ্নের উত্তরটা হারিয়ে প্লে করবা। প্রথম প্রশ্ন, জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত নয় কোনটি? এই দুইটা প্রশ্নের উত্তর একটু জোরে করবা তোমরা সবাই, ঠিক আছে? যারা যারা পারো চেষ্টা করো যে উত্তরটা করার, সবাইকে দিবা। আচ্ছা, তোমরা মোটামুটি ভাবে চেষ্টা করবা তোমাদের এই উত্তরগুলো করার। আর যারা পরবর্তীতে ভিডিও দেখছো তাদেরকেও বলবো অবশ্যই নিজেরা নিজের উত্তর করার চেষ্টা করবা, সেক্ষেত্রে প্রশ্নটা ভালো মনে থাকবে তোমাদের। আচ্ছা যাক, তো আশা করি তোমরা উত্তর করার চেষ্টা করেছো এবং মোটামুটি উত্তর দিয়েছো। প্রশ্ন আমি যদি আবার একটু প্রশ্নটাকে তোমাকে একটু রিপিট করে প্রশ্নটা আবার একটু শুনি। তো তোমাদের প্রশ্ন ছিল জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি?
সেক্ষেত্রে ম্যাক্সিমাম উত্তর আমি যদি দেখি সেক্ষেত্রে তোমাদের উত্তরটা কিন্তু এল নাম্বারটা অর্থাৎ হলো নিগোষ্ঠী উত্তরটা বেশি পরিমাণ আসছে, তবে ভিন্ন উত্তরও কিন্তু আমি পেয়েছি। সেক্ষেত্রে যাই হোক, জাতীয় গঠনের অন্যতম উপাদান হলো নিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত নয় কোনটি? ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হবে বাঙালি, উত্তর হবে বাঙালি। ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে আসি, বলা হয়েছে বাঙালিদের পরিচয়ের ক্ষেত্রে জনপ্রিয় বক্তব্য হলো। বাঙালিদের পরিচয়ের ক্ষেত্রে জনপ্রিয় বক্তব্য হলো, তো তাদের ক্ষেত্রে জনপ্রিয় বক্তব্য হলো শঙ্কর নরগোষ্ঠী। শঙ্কর নরগোষ্ঠী। চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়? চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়? উত্তর হবে মৌজা, উত্তর হবে মৌজা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কবে পালিত হয়? উত্তর হবে 2000 সালের 21শে ফেব্রুয়ারি। 2000 সালের 21শে ফেব্রুয়ারি। উদ্দীপকটি পড়ে 6 আর 7 নং প্রশ্ন উত্তর দাও। মাজেদ প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি ঘরে বসে মোবাইল গেম খেলে, কিন্তু এবছর সে প্রভাত ফেরিয়ে অংশ নেয় এবং প্রতিজ্ঞা করে যে আর ইংরেজি অক্ষরে বাংলা লিখবে না। প্রতিজ্ঞা করে আর ইংরেজি অক্ষরে বাংলা লিখবে না। উদ্দীপকের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন সাল জড়িত? আসলে এখানে মেনলি ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলছে, আর ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। কত সালে? 1952 সালে। মাজেদের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো। মাজেদের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো, তো তার কি কি মূল্যবোধ এখানে প্রতিফলিত হয়েছে? সেক্ষেত্রে হবে নিজ ভাষার প্রতি মমতাবোধ। নিজ ভাষার প্রতি কি মমতাবোধ জাগ্রত হয়েছে তার। কার নেতৃত্বে জনগণের তীব্র আন্দোলনের মুখে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্ন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে, তো কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে? সেক্ষেত্রে আমরা যদি তোমার 9 নম্বর প্রশ্নের কথা বলি, একটু নামে, সেক্ষেত্রে 1 হবে 21 দফার ভিত্তিতে এবং হলো 11 দফার ভিত্তিতে। উত্তর হবে 1-3, উত্তর হবে 1-3। দেন আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে, প্রশ্ন নম্বর 10-এ। তো এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, প্রশ্ন বলেছে কে 6 দফার নিন্দা করেছিলেন? কে 6 দফার নিন্দা করেছিলেন? উত্তর হবে আইয়ুব খান। আইয়ুব খান 6 দফার নিন্দা করেছিলেন। গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়। গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য। জ্ঞাতি সম্পর্কের জন্য এই ঐক্যতা পরিলক্ষিত হয়। গ্রামীণ চাষাবাদ প্রধানত কিসের সরবরাহের উপর নির্ভরশীল? গ্রামীণ চাষাবাদ প্রধানত কিসের সরবরাহের উপর নির্ভরশীল? উত্তর হবে গৃহপালিত পশু শক্তির। গৃহপালিত পশু শক্তির। তারপর গ্রামীণ সমাজের উন্নয়নের মূল উৎস হলো। গ্রামীণ সমাজের উন্নয়নের মূল উৎস হলো আধুনিক প্রযুক্তি। কাদের ধ্যান ধারণা কৃত্রিমতাপূর্ণ? কাদের ধ্যান ধারণা কৃত্রিমতাপূর্ণ? উত্তর হবে শহরের মানুষের। উত্তর হবে শহরের মানুষের। ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান কোন সমাজে? ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান কোন সমাজে? সেক্ষেত্রে উত্তর হবে শহরী সমাজে। শহরী সমাজে। নগর সমাজের বৈশিষ্ট্য হলো। নগর সমাজের বৈশিষ্ট্য হলো, তো নগর সমাজের বৈশিষ্ট্য কি? নগর সমাজের বৈশিষ্ট্য হলো শিক্ষাভিত্তিক স্তরবিন্যাস। নগর সমাজের বৈশিষ্ট্য হলো শিক্ষাভিত্তিক স্তরবিন্যাস। সামাজিক সমস্যা হলো। সামাজিক সমস্যা হলো কি? অনাকাঙ্ক্ষিত অবস্থা। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের 1 নম্বর সামাজিক সমস্যা কোনটি? বর্তমানে বাংলাদেশের 1 নম্বর সামাজিক সমস্যা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে জনসংখ্যা। যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? উত্তর হবে জনসংখ্যা। নিরক্ষরের শাব্দিক অর্থ কি? নিরক্ষরের শাব্দিক অর্থ কি? উত্তর হবে স্বাক্ষর জ্ঞানের অভাব। স্বাক্ষর জ্ঞানের অভাব। আর পরবর্তী প্রশ্নের কথা বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট এর বাংলা প্রতিশব্দ কি?
আনএমপ্লয়মেন্ট এর বাংলা প্রতিশব্দ কি? উত্তর হবে বেকারত্ব। কর্মক্ষম লোকের কর্মসংস্থার অভাবকে কি বলে? কর্মক্ষম লোকের কর্মসংস্থার অভাবকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে এলো বেকারত্ব। একে কি বলা হয়? একে বলা হয় বেকারত্ব। বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা হিসেবে পরিগণিত? বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা হিসেবে পরিগণিত? সেক্ষেত্রে উত্তর হবে আন্তর্জাতিক। জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হলো কুসংস্কার। কার উদ্যোগে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? কার উদ্যোগে কোথায় রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে উইলিয়াম জোন্স। সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটির রচিতাকে? সমাজবিজ্ঞান সমীক্ষণ বইয়ের রচিতাকে? সেক্ষেত্রে উত্তর হবে কে নাজমুল করিম। ঠিক আছে। এর পরবর্তী, বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় যে নৃবিজ্ঞানী ভূমিকা রাখেন তার নাম কি? সেক্ষেত্রে তার নামটা কি রয়েছে? সেক্ষেত্রে তার নাম হলো ক্রোধ লেভি স্টচ। ঠিক আছে। 1957 সালের আগে সমাজবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়? কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়? উত্তর হবে 1917 সালে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে? বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে? সেক্ষেত্রে উত্তর হবে ইউনেস্কো। তো মোটামুটি এখানে আমি তোমাদেরকে যতগুলো প্রশ্ন পড়ানো দরকার সেই প্রশ্নগুলো পড়িয়ে দিয়েছি। আমি 24 থেকে শুরু করেছিলাম তোমাদের প্রশ্ন। আর এখানে একটা বিষয় হলো, তোমাদের প্রত্যেক সালে একটা করেই প্রশ্ন হয়, মানে পুরো বাংলাদেশের সকল বিভাগ একটা মাত্র এমসিকিউ সেটে কিন্তু পরীক্ষা দেয়। তাই তোমাদের এমসিকিউ কিন্তু খুব বেশি না, অল্প সংখ্যক কিছু এমসিকিউ। সেই এমসিকিউগুলো যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমার আর কিছু পড়ার প্রয়োজন হয় না। ঠিক আছে। তো আমি তোমাকে সেই প্রশ্নগুলো আসলে ক্লিয়ার করেছি এবং আশা করা যায় যে এই বিগত সালের এই প্রশ্নগুলো থেকে তোমরা অন্তত 22 থেকে 23টা প্রশ্ন কমন পাবা। প্রথম পত্রের কিন্তু সবাই পেয়েছে, আমরা এরকম কিন্তু পেয়েছি, এবং সেকেন্ড পত্র বাকিটা দেখার বিষয়। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।